টেকনিক ইজি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দিস ইজ কামরুল হাসান রবিন। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের পর্বে আমরা আমাদের যে ধারাবাহিক পর্যায়ক্রমিক যে কার্যাবলী মডেল কোশ্চেন পর্বে আজকে আমরা করব জানবো তোমার ইন্ডিয়া বা ভারত সম্পর্কে, ভারত দেশ সম্পর্কে, ভারত দেশের যে আয়তন, জনসংখ্যা এবং ওখানকার যে আচার বৈশিষ্ট্য যেগুলো আছে বা ওখানকার যে কালচার, সংস্কৃতি এবং ঐতিহ্য সব কিছুই আজকে আমরা জানার চেষ্টা করবো, দেখি কতটুকু আমাদের আলোচ্য প্যাসেজ দেওয়া আছে। তো চলো আর কথাটা বাড়িয়ে শুরু করা যাক। কি বলা হচ্ছে ইট ওয়াজ ইন দ্য 17th century দ্যাট দ্য ইউরোপিয়ানস কেম টু ইন্ডিয়া। কি বলা হচ্ছে যে সপ্তদশ শতাব্দীতে ইউরোপিয়ানরা কি করে, ভারতে আসে। কত শতাব্দীতে? সপ্তদশ শতাব্দীতে। তো এই যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমার প্রশ্নের মধ্যে আসতে পারে, এমসিকিউতে অথবা বড় প্রশ্নে আসতে পারে যে কত শতাব্দীতে ইউরোপিয়ানরা ভারতে আসে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে ধরা যায়। দিস কোইন্সিডেড উইথ দ্য ডিসইন্টিগ্রেশন অফ দ্য মুঘল এম্পায়ার পেভিং দ্য ওয়ে ফর সুপ্রিমেসি অফ দ্য ইংলিশ, দ্য ফ্রেঞ্চ, দ্য ডাচ অ্যান্ড দ্য পর্তুগিজ। কি বলা হচ্ছে? হু ওয়ার ভাইং উইথ ইচ আদার টু গেইন দ্য কন্ট্রোল অফ ইন্ডিয়া। এখানে একটা সংঘর্ষের কথা বলা হচ্ছে। দেখা যাক কি বলা হচ্ছে যে একই সাথে মোগল সাম্রাজ্যের বিভক্তি ইংরেজ, ফরাসি, ডাচ এবং পর্তুগিজদের মধ্যে শ্রেষ্ঠত্বের পথ উন্মুক্ত করে দেয়, যারা ভারতের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ঠিক আছে, ভাইং মানে কি? প্রতিদ্বন্দ্বিতা করা। ভাইং, হু আর ভাইং উইথ ইচ আদার। ঠিক আছে, ভাইং মানে প্রতিদ্বন্দ্বিতা করা। দেখো একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড পেলাম, ভাইং, প্রতিদ্বন্দ্বিতা করা। এরপরে কি বলা হচ্ছে? দ্য ইংল্যান্ড ইমার্জড অ্যাজ দ্য ভিক্টরস। তো দেখো এখানে কারা জয়ী হয়েছিল? ইংরেজরা বিজয়ী হিসেবে আবির্ভূত হয়। মানে ওই যুদ্ধের মধ্যে বা ওই সংঘর্ষের মধ্যে ইংরেজরাই বিজয়ী হয়ে যায়। পরে কি বলা হচ্ছে? ইন 1774 ওয়ারেন হেস্টিংস ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখানে বলা হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক 1774 সালে ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন। তো দেখো ওয়ারেন হেস্টিং কে ছিলেন? ওয়ারেন হেস্টিং ছিলেন গভর্নর, তৎকালীন গভর্নর। ঠিক আছে, ইন্ডিয়ার গভর্নর। এবং তিনি কত সালে নিযুক্ত হন? 1774 সালে। এখানে কিছু ইনফরমেশন পেলাম, এখান থেকেও আমাদের এমসিকিউ আসতে পারে। পরে কি বলা হচ্ছে দেখো, ইন 1876 কুইন ভিক্টোরিয়া ওয়াজ গিভেন দ্য টাইটেল এমপ্রেস অফ ইন্ডিয়া বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট অ্যান্ড দ্য ইন্ডিয়া কেম আন্ডার দ্য ব্রিটিশ রুল। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে কুইন ভিক্টোরিয়া বা রানী ভিক্টোরিয়া, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক 1876 সালে কি হয়? রানী ভিক্টোরিয়াকে ব্রিটিশ সংসদ কর্তৃক কী করা হয়? তোমার ভারতের সম্রাজ্ঞীর উপাধি দেওয়া, ভারতের সম্রাজ্ঞী বা রানী উপাধি দেওয়া হয়। ওকে, এবং ভারত ব্রিটিশ শাসনের অধীনে চলে আসে। ভারত কি হয়? ব্রিটিশ শাসনের অধীনে চলে আসে। তখন থেকে ব্রিটিশ শাসনটা ভারতে শুরু হয়। এরপরে কি বলা হচ্ছে? এরপরে বলা হচ্ছে দ্য ব্রিটিশ রুলড ইন্ডিয়া ফর নিয়ারলি 200 ইয়ার্স। ব্রিটিশরা প্রায় 200 বছর ভারত শাসন করে। রুল মানে কি? শাসন করা, কোনো কিছু শাসন করা। দেখো রুল অর্থ শাসন করা, রুল বা শাসন করেছিল আর কি। তো ব্রিটিশরা ভারতকে শাসন করেছিল প্রায় 200 বছর, অনেকটা সময়কাল এখানে দেওয়া আছে। পরে কি বলা হচ্ছে দেখো, দিস পিরিয়ড ওয়াজ মার্কড বাই ইন্ডিয়াস স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। এই সময়কালটা কি? ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি সময়কাল হিসেবে চিহ্নিত করতে পারি আমরা। এই সময়কালটাকে ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি যুগ হিসেবে আমরা বলতে পারি, অভিহিত করতে পারি। পরে কি বলা হচ্ছে? থ্রো এ সিরিজ অফ হিরোইক অ্যান্ড পেট্রিয়টিক মুভমেন্টস টু রিস্টোর ফ্রিডম ইন্ডিয়া গট ইটস ইন্ডিপেন্ডেন্স 1947। এখানে বলা হচ্ছে থ্রো এ সিরিজ, একটি ধারাবাহিক পর্যায়ক্রমে, ঠিক আছে, অফ হিরোইক অ্যান্ড প্যাট্রিয়টিক, সাহসী এবং দেশপ্রেমমূলক যে আন্দোলন, সাহসী এবং দেশপ্রেমমূলক। তো দেখো এখানে দুটো কথা বলা হচ্ছে। সাহসী, হিরোইক মানে কি? সাহসী বা বিপ্লবী, এবং প্যাট্রিয়টিক মানে কি? দেশপ্রেমী। দেশপ্রেমী যে আন্দোলনগুলো ছিল এগুলোর মাধ্যমে কি হয়? টু রিস্টোর ফ্রিডম বা স্বাধীনতাকে, মুক্তিটাকে কি রিস্টোর করার জন্য বা পুনরুদ্ধার করার জন্য ইন্ডিয়া গট ইন ইটস ইন্ডিপেন্ডেন্স ইন 1947। 1947 সালে ইন্ডিয়া বা ভারত কি করে? স্বাধীনতা অর্জন করে। কার কাছ থেকে? ব্রিটিশদের কাছ থেকে, ব্রিটিশ শাসন থেকে তারা মুক্ত হয়ে যায় 47 সালে। তার মানে আমরা কি জানলাম? 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে। ওকে, পরে কি বলা হচ্ছে? দ্য কালচার অফ ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড। ভারতের যে সংস্কৃতিটা সেটা অনেকটাই সবচেয়ে পুরাতন, প্রাচীন এবং ইউনিক এবং অনন্য একটি
কালচার বা সংস্কৃতি পুরো পৃথিবী জুড়ে, কারণ ভারতটা অনেক বড় একটা দেশ, প্রায় একটা মহাদেশ সমতুল্য, এবং এই দেশে যে কালচারটা অবশ্যই বিচিত্র হবে, কারণ অনেক বড় একটা মহাদেশ এবং অনেক প্রচুর মানুষ সেখানে বসবাস করে, তো তাদের কালচারটাও অবশ্যই অনেক বেশি হয়ে থাকবে। পরে কি বলা হচ্ছে, দেয়ার ইজ অ্যামেজিং কালচারাল ডাইভার্সিটি থ্রু আউট দ্য কান্ট্রি। পুরো দেশব্যাপী কি হয়, তোমার চমৎকার কিছু সাংস্কৃতিক বৈচিত্র্য সেখানে দেখা যায়। ডাইভার্সিটি মানে বৈচিত্র্য, আর কালচারাল মানে সাংস্কৃতিক বৈচিত্র্য। তো দেখো ডাইভার্সিটি অর্থ কি জানলাম, বৈচিত্র্য। দ্য সাউথ, নর্থ অ্যান্ড নর্থ ইস্ট হ্যাভ দেয়ার ওন ডিস্টিংক্ট কালচার্স অ্যান্ড অলমোস্ট এভরি স্টেট হ্যাভ কার্ভড আউট ইটস ওন কালচারাল ডিস্টিংশন। এখানে কি বলা হচ্ছে, দক্ষিণ, সাউথ মানে দক্ষিণ, উত্তর এবং উত্তর দক্ষিণ যে অঞ্চলটা আছে এখানে হ্যাভ দেয়ার ওন ডিস্টিংক্ট কালচার। ডিস্টিংক্ট মানে স্বতন্ত্র, তাদের স্বতন্ত্র বা নিজ নিজ কিছু সংস্কৃতি রয়েছে, এবং অলমোস্ট এভরি স্টেট, প্রতিটা প্রদেশে, স্টেট মানে এখানে প্রদেশ বোঝানো হচ্ছে, প্রতিটা প্রদেশ, ভারত তো একটি প্রজাতন্ত্র কান্ট্রি, এখানে প্রদেশ আছে, তো এই প্রত্যেকটা প্রদেশে কি হয়, তোমার প্রদেশটা কি মোড়ানো, কার্ভ মানে কি মোড়ানো, কার্ভ অর্থ কি মোড়ানো বা বেষ্টিত, কি দ্বারা বেষ্টিত, আউট ইটস ওন কালচারাল ডিস্টিংশন, তাদের স্বীয় বা স্বতন্ত্র কিছু কালচারাল বা সাংস্কৃতিক বৈচিত্র্য দ্বারা মোড়ানো আর কি, বেষ্টিত। তারা নিজেদের মতো পালন করে থাকে, তাদের নিজস্ব সংস্কৃতি, তারা বাইরের কান্ট্রিকে ফলো করে না, নিজস্ব সংস্কৃতিতে তারা বজায় থাকে। দেয়ার ইজ হার্ডলি এনি কালচার ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ অ্যাজ ভ্যারিড অ্যান্ড ইউনিক অ্যাজ ইন্ডিয়া। এখানে কি বলা হচ্ছে, দেয়ার ইজ হার্ডলি বলতে এটা নেগেটিভ একটা শব্দ, এই হার্ডলি বলতে এখানে খুবই নগণ্য বা কম সংখ্যক বোঝানো হচ্ছে। হার্ডলি এনি কালচার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে এমন কোনো দেশ নেই ভারতের মতো যাদের কিনা অ্যাজ ভ্যারিড অ্যাজ অ্যান্ড ইউনিক অ্যাজ ইন্ডিয়া, ভারতের মতো এরকম ইউনিক, অনন্য এবং বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি আছে, এরকম দেশ খুবই কম আছে। তো দেখো হার্ডলি একটা নতুন শব্দ পেলাম এখানে আমরা, হার্ডলি। ওকে, পরে কি বলা হচ্ছে যে দেয়ার আর 17 মেজর ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড 844 ডায়ালেক্টস ইউজড বাই দ্য পিপল অফ ইন্ডিয়া। এখানে 17টা প্রধান ভাষা আছে, তাদের 17টা প্রধান ভাষা আছে, এবং 844 ডায়ালেক্টস মানে উপভাষা বা আঞ্চলিক ভাষা, যেগুলা তারা অভ্যন্তরীণ প্রদেশগুলোতে ব্যবহার করে থাকে। যেমন আমাদের দেশে আছে 64টি জেলার মানুষের ভাষা কিন্তু একটু হলেও ভিন্ন, সবারটা তো একরকম হয় না, বাংলা ভাষায় কথা বলে, তবে আঞ্চলিকতার দিক থেকে একটু ভিন্ন হয়, তো সেখানে তাদেরও আছে 844টা এরকম ভিন্ন ভিন্ন উপভাষা আছে। ওকে, দেখো পরে বলা হচ্ছে কি, ইন্ডিয়া ইজ এ টুরিস্ট ডিলাইট। ইন্ডিয়া তোমার কি দর্শনার্থীদের কাছে কি একটি ডিলাইট বা স্বর্গস্বরূপ, ঠিক আছে, কারণ কি এখানে এমন তোমার দর্শনীয় স্থান আছে যেগুলা দর্শকদের কি মনোমুগ্ধ করে আর কি, ঠিক আছে, তাদেরকে মুগ্ধ করে ফেলে, এমন এমন জায়গা আছে দেখতে খুবই সুন্দর। তো দেখো কি কি জায়গা আছে, একটু নামগুলো দেখি আমরা। The Taj Mahal, Fatehpur Sikri, the Qutub Minar and the Red Fort are a few of the many wonders which attract people from all over the world. পুরো বিশ্বের মানুষকে কোন কোন জায়গাগুলো আকর্ষিত করে দেখো তো, তাজমহল, ফাতেহপুর সিকরি, কুতুব মিনার, রেড ফোর্ট। ওকে, এই জায়গাগুলো তাদেরকে, এই জায়গাগুলোর যে সৌন্দর্য, আশ্চর্য তাদেরকে কি করে অভিভূত করে থাকে। কাশ্মীর হ্যাজ বিন described as a paradise on earth. কাশ্মীরকে, ভারতের যে কাশ্মীর নামে একটা জায়গা আছে, এই কাশ্মীরকে বলা হয় পুরো পৃথিবীর একটি স্বর্গ হিসেবে বিবেচিত করা হয়। The country of mountains, valleys, deserts, rivers and lakes offers the richness of a mini world within a single country. তো কি বলা হচ্ছে, এই কান্ট্রির যে পর্বত আছে, ভ্যালি, উপত্যকা, ডিজার্টগুলা বা তোমার মরুভূমি, রিভার, নদী এবং হ্রদ, যেগুলো সব মিলে কি হয়, এটা একটি সমৃদ্ধ, ঠিক আছে, সমৃদ্ধ একটি দেশ, যেটা কি হিসেবে আমরা বলতে পারি একটা সিঙ্গেল কান্ট্রি উইথ এ মিনি ওয়ার্ল্ড বলতে পারি, একটা ছোট বিশ্ব বলতে পারি। এই বিশ্বের মধ্যে সব কিছু আছে, যেন পুরো পৃথিবীর মধ্যে যত ধরনের সৌন্দর্য আছে সবগুলো দেশ মিলে, ঠিক সেরকম ইন্ডিয়ার মধ্যে অনেক রকম বৈচিত্র্য আছে। তো আমরা বলতে পারি একটা মিনি ওয়ার্ল্ড হিসেবে আমরা এটাকে বিবেচনা করতে পারি বা অভিহিত করতে পারি, ঠিক আছে, উইথিন এ সিঙ্গেল কান্ট্রি, একটি ছোট দেশের মধ্যে, একটি দেশের মধ্যে। দ্য নীলগিরি মাউন্টেন্স, hill stations like Oti and Darjeeling and the temples of South India, Ajanta and Ellora caves are the places one can explore in India. তো একজন মানুষ যদি ইন্ডিয়াতে প্রথম যায়, সে কি ধরনের জিনিসগুলো আবিষ্কার করবে, এক্সপ্লোর মানে আবিষ্কার করা, দেখো এক্সপ্লোর মানে আবিষ্কার করা, কি ধরনের জিনিসগুলো আবিষ্কার করবে বা কোন কোন জায়গাগুলো আবিষ্কার করতে পারবে প্রথমবার গেলে, নতুন নীলগিরি মাউন্টেন, নীলগিরি যে পর্বত, হিল স্টেশন যেটা আছে সেটা, লাইক ওটি অ্যান্ড দার্জিলিং, খুবই দর্শনীয় একটা স্থান দার্জিলিং, খুবই সুন্দর জায়গা, চা বাগান থাকে এবং দেখতে খুব সুন্দর। অ্যান্ড অনেকটা আমাদের দেশে সিলেট অঞ্চলের মতো আর কি। অ্যান্ড দ্য টেম্পলস অফ সাউথ ইন্ডিয়া, এবং দক্ষিণ ইন্ডিয়ার বা দক্ষিণ ভারতের যে মন্দিরগুলো আছে সুন্দর,
অজন্তা অ্যান্ড এলোরা কেভস, অজন্তা এবং এলোরা দুইটা গুহার নাম, পর্বত গুহা আর কি, পর্বত গুহার নাম এখানে দেওয়া আছে। আর দ্য প্লেসেস ওয়ান ক্যান এক্সপ্লোর ইন ইন্ডিয়া। তো দেখো আমাদের এই আলোচ্য পেজটা শেষ হয়ে গেল। আশা করি তোমরা ইন্ডিয়া সম্পর্কে যাবতীয় যত ধরনের তথ্য এখানে আমরা বললাম সবাই বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের পরবর্তী যে অংশ বা এমসিকিউ পার্ট সেখানে চলে যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত এমসিকিউ অংশ বা বহু নির্বাচনী অংশে চলে আসলাম। দেখো প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে, প্রথম প্রশ্নে বলা হচ্ছে দিস কোইন্সিডেড with the disintegration of the Mughal Empire. What does the word coincided mean? Coincided অর্থ কি বোঝাচ্ছে এখানে? took place at the same time, একই সময় একই জায়গায় যাওয়া, নাকি তোমার took place at different time, একই সময় একই জায়গায় বিভিন্ন সময়ের গমন করা, নাকি তোমার happened in different place, নাকি তোমার বিভিন্ন জায়গায় ঘটা, নাকি emerged, এটা হবে emerged করা। ওকে, সেকেন্ড কোশ্চেন, ওয়ারেন হেস্টিংস ওয়াজ অ্যাপয়েন্টেড। ওয়ারেন হেস্টিংস কি? আমরা জেনেছিলাম যে ওয়ারেন হেস্টিংস হলো তোমাদের ভারতের গভর্নর নিযুক্ত হয়েছিলেন। তো দেখো তিনি কি করেছিলেন, ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ইন কত সালে হয়েছিলেন? 71 সালে, 72 সালে, 73 সালে, নাকি 74 সালে? উত্তরটা হবে 1774 সালে। থার্ড কোশ্চেন, ইন 1876 কুইন ভিক্টোরিয়া ওয়াজ গিভেন দ্য টাইটেল। কুইন ভিক্টোরিয়াকে কোন টাইটেলটি দেওয়া হয়? রুলার অফ ইন্ডিয়া, এমপ্রেস অফ ইন্ডিয়া, কন্ট্রোলার অফ ইন্ডিয়া, ডিক্টেটর অফ ইন্ডিয়া। এটা হবে এমপ্রেস অফ ইন্ডিয়া। ভারতের সম্রাজ্ঞী নামে একটি উপাধি তাকে দেওয়া হয়, ভারতের সম্রাজ্ঞী। ওকে, ইন্ডিয়া গট ইটস ইন্ডিপেন্ডেন্স ইন 46, 47, 48, 49, 47। 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে কাদের কাছ থেকে? ব্রিটিশদের কাছ থেকে। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য টেক্সট? এই আলোচ্য উদ্দীপক অনুসারে কোন বাক্যটি সঠিক? ইন ইন্ডিয়া অল স্টেটস হ্যাভ কার্ভড আউট এ কালচারাল হেরিটেজ, দ্য হোল অফ ইন্ডিয়া হ্যাজ অনলি এ ওয়ান ডিস্টিংক্ট কালচার, অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ইন ইন্ডিয়া, অলমোস্ট এভরি স্টেট হ্যাজ কার্ভড আউট ইটস ওন কালচারাল ডিস্টিংশন। এটা হবে আমাদের অ্যাকচুয়াল উত্তর। প্রতিটা স্টেট বা প্রতিটা প্রদেশই কি বেষ্টিত কিসের দ্বারা? তাদের নিজস্ব বা স্বীয় যে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে সেটা দ্বারা। The English were dashed in the contest for supremacy. English were defeated, marked, losers, victorious. ইংলিশটাই কিন্তু মূলত বিজয়ী হয়েছিল ওই কন্টেস্ট বা ওই তোমার যেই একটা সংঘর্ষ ছিল সেই সংঘর্ষে। ইন্ডিয়া ইজ এ ড্যাশ উইথিন এ সিঙ্গেল কান্ট্রি, ওয়ান্ডার ওয়ার্ল্ড, ইন দ্য অনলি ওয়ার্ল্ড, মিনি ওয়ার্ল্ড, সেপারেট ওয়ার্ল্ড, মিনি ওয়ার্ল্ড। ঠিক আছে, একটি ছোট বিশ্ব হিসেবে আমরা তাকে বিবেচনা করতে পারি। দ্য ইউরোপিয়ানস কেম টু ইন্ডিয়া ইন ড্যাশ সেঞ্চুরি। কত শতাব্দীতে ইউরোপিয়ানরা এসেছিল? 16th, 17th, 18th, 19th, 16th. What gives the impression that the road to restore freedom was very lengthy? ঠিক আছে, মুক্তির যে একটা তোমার রোড বা মুক্তির যে পথ, ঠিক আছে, এটা ভেরি লেংদি ছিল, দীর্ঘ। There were numerous movements. The struggle continued for 200 years. It caused many heroic and patriotic sacrifices. All the 3 points above. তো দেখো এই তিনটা বিষয়বস্তুই কিন্তু তখন ছিল। 200 বছর রাজত্ব করেছিল এবং নিউমেরিয়াস মুভমেন্টস, অনেকগুলো সেখানে আন্দোলন হয়েছিল, বহু সংখ্যক আন্দোলন হয়েছিল এবং হিরোইক, সাহসী এবং তোমার কি দেশপ্রেমমূলক যে স্যাক্রিফাইসগুলো সেখানে সংঘটিত হয়েছিল। তো আমরা বলতে পারি তিনটা অপশনই হবে, অথবা 4। all the 3 points above, সবগুলো উত্তরই এখানে যুক্তিযুক্ত। হোয়াট ডু উই কাম টু নো ফ্রম দ্য লাস্ট প্যারা? আমাদের লাস্ট অংশ থেকে আমরা কি জেনেছিলাম? দ্য রিজন বিহাইন্ড ভিজিটিং সার্টেন সাইটস বাই দ্য টুরিস্ট, এ সিরিজ অফ নেমস অফ দ্য প্লেসেস অফ ইন্ডিয়া, দ্য প্লেসেস দ্য টুরিস্ট লাইক টু ভিজিট ইন ইন্ডিয়া, দ্য হিস্টোরিক্যাল সাইটস অফ ইন্ডিয়া। এটা হবে দ্য হিস্টোরিক্যাল সাইটস অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার যে হিস্টোরিক্যাল বা ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো আছে সেগুলোর কথা এখানে বলা হচ্ছে। তো দেখো আমাদের এমসিকিউ পার্টটা হয়ে গেল। এখন আমরা পরবর্তী অংশ বা কোশ্চেন আনসার যে প্রশ্ন উত্তর পর্ব আছে সেখানে চলে যাব। তো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যেই কোশ্চেন আনসার বা প্রশ্ন উত্তর পর্বে চলে আসলাম। দেখো প্রথম প্রশ্ন কি জানতে চাওয়া হচ্ছে আমাদের কাছ থেকে। প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে হু ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক কে প্রথমবারের মতো ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন? অ্যাপয়েন্টেড মানে নিযুক্ত হয়েছিলেন। তো দেখো উত্তরটা এরকম হতে পারে, ওয়ারেন হেস্টিংস ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট গভর্নর জেনারেল বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক ওয়ারেন হেস্টিং প্রথম নিযুক্ত হয়েছিলেন জেনারেল গভর্নর হিসেবে। তো দেখো সেকেন্ড কোশ্চেনে কি জানতে চাওয়া হচ্ছে, দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে যে হু ওয়াজ গিভেন দ্য টাইটেল এমপ্রেস অফ ইন্ডিয়া বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট। হু ওয়াজ গিভেন দ্য টাইটেল, কে টাইটেলটা বা উপাধিটা কে দিয়েছিল
এমপ্রেস অফ ইন্ডিয়া বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা কাকে আর কি ভারতের সম্রাজ্ঞী উপাধিতে ভূষিত করা হয়? কাকে? দেখি আমাদের উত্তরটা এরকম হতে পারে। দেখো উত্তরটা এরকম হবে, আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর, কাকে দেওয়া হয়েছিল ভারতের এই টাইটেলটা? এমপ্রেস, ভারতের এমপ্রেস বা সম্রাজ্ঞী। কুইন ভিক্টোরিয়া ওয়াজ গিভেন দ্য টাইটেল এমপ্রেস অফ ইন্ডিয়া, ভারতের সম্রাজ্ঞী বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট কুইন এলিজাবেথকে আর কি কুইন ভিক্টোরিয়াকে এই টাইটেল বা এই উপাধিতে ভূষিত করেছিলেন। থার্ড কোশ্চেন কি বলা হচ্ছে, এখানে জানতে চাওয়া হচ্ছে যে হাউ মেনি ইয়ার্স ডিড দ্য ব্রিটিশ রুল ইন্ডিয়া, ব্রিটিশরা কত বছর ভারত শাসন করেছিল? আমরা জানি যে 200 বছর শাসন করেছিল, উত্তরটা এরকম হইতে পারে, দেখো 200 বছর। তো দেখো দ্য ব্রিটিশ রুলড ইন্ডিয়া ফর নিয়ারলি 200 ইয়ার্স, ব্রিটিশরা ভারত শাসন করেছিল প্রায় 200 বছর। ওকে, আমাদের 3টে প্রশ্নের উত্তর হয়ে গেল। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে ফোর্থ কোশ্চেন, হাউ ইজ ইন্ডিয়া এ কান্ট্রি অফ অ্যামেজিং কালচারাল ডাইভার্সিটি, হাউ ইজ ইন্ডিয়া, ভারত কীভাবে একটি অ্যামেজিং চমৎকার একটি সাংস্কৃতিক বৈচিত্র্যপূর্ণ দেশ হিসেবে বলতে পারি আমরা? কীভাবে, কীভাবে সম্ভব সেটা? তো দেখো উত্তরটা এরকম হতে পারে, এখানে বলা হবে উত্তরটা এরকমভাবে লিখতে পারি, দ্য ইন্ডিয়া অল দ্য রিজিয়নস হ্যাভ দেয়ার ওন ডিস্টিংক্ট কালচার্স, ভারতের প্রতিটা রিজিয়ন, প্রতিটা অঞ্চলে হ্যাভ দেয়ার ওন ডিস্টিংক্ট কালচার, তাদের নিজস্ব কি আছে? সাংস্কৃতিক বৈচিত্র্য আছে। এই সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে কি হয়? এজন্যই তারা আর কি তার অ্যামেজিং চমৎকার, মানে নিজস্ব, প্রত্যেকটা আলাদা আলাদা স্টেটের আলাদা আলাদা রকম সাংস্কৃতিক বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা উপভাষা আছে, ডায়ালেক্ট আছে, ঠিক আছে? এই জন্য আর কি ভারতটা অ্যামেজিং কালচারাল ডাইভার্সিটিতে সমৃদ্ধ। তো এই জন্য কি দিস মেড ইন্ডিয়া এ কান্ট্রি অফ অ্যামেজিং কালচারাল ডাইভার্সিটি, উত্তর হয়ে গেল। আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। দেখো কি বলা হচ্ছে, হোয়াই ইজ ইন্ডিয়া কল্ড এ মিনি ওয়ার্ল্ড, কেন ইন্ডিয়াকে কেন একটি ছোট বিশ্ব বলা হয়? ছোট একটি বিশ্ব কেন বলা হয়? উইথিন এ সিঙ্গেল কান্ট্রি, একটি ছোট দেশ হওয়া সত্ত্বেও ইন্ডিয়াকে কেন বা ভারতকে কেন একটি ছোট বিশ্ব আমরা বলতে পারি? তো দেখো উত্তরটা এরকম হতে পারে। তো দেখো এখানে আমাদের প্রশ্নে বলা হচ্ছিল, প্রশ্নে আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছিল যে কিভাবে ভারত কীভাবে একটি ছোট বিশ্ব হিসেবে, আমরা কীভাবে এটিকে ছোট একটি বিশ্ব হিসেবে তুলনা করতে পারি? ইন্ডিয়া ইজ প্লেসড উইথ মাউন্টেন্স, এর মধ্যে কী কী আছে, কী সন্নিবেশিত আছে? মাউন্টেন্স পর্বত, ভ্যালি উপত্যকা, রিভার নদী, ডিজার্টস মানে তোমার কি মরুভূমি, এবং লেক হ্রদ অনেক আছে, প্রচুর পরিমাণে পুরো দেশ জুড়ে আর কি এটা সন্নিবেশিত থাকে এই সবগুলা জিনিস, এই সবগুলো বিষয়বস্তু, এবং অনেক বড় একটি দেশ হওয়া সত্ত্বে দেশের কারণে আর কি জিনিসগুলো আরও বেশি পরিমাণে আমরা সেখানে ফলো আপ করতে পারি। বিসাইডস দে হ্যাভ দেয়ার ওন ডিস্টিংটিভ কালচার, তাদের কি আছে? নিজস্ব বা স্বীয় যে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে। অল দিস হ্যাভ মেড দিস কান্ট্রি এ মিনি ওয়ার্ল্ড, এই সবগুলো বিষয়বস্তু মিলে কি হয়েছে? এই দেশটিকে একটি মিনি ওয়ার্ল্ড বা ছোট বিশ্বে রূপান্তরিত করেছে। তো পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে? পরবর্তী প্রশ্নে আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে হোয়াট পলিটিক্যাল অপরচুনিটি ওয়াজ অ্যাভেইলড বাই দ্য ইউরোপিয়ানস ইন দ্য 17th century, 1700 শতাব্দীতে কি হয়? ইউরোপিয়ানরা কোন ধরনের পলিটিক্যাল অপরচুনিটি বা রাজনৈতিক সুযোগ সুবিধা লাভ করেছিল? কি ধরনের রাজনৈতিক সুবিধা লাভ করেছিল? দেখো উত্তরটা এরকম হতে পারে। তো দেখো এখানে আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছিল যে কোন ধরনের রাজনৈতিক সুবিধাগুলো এখানে জানতে চাওয়া হচ্ছে। দেখো 1700 শতাব্দীতে কি হয়? দেখো ইন দ্য 17th century দ্য গ্রেট ল্যান্ড ওয়াজ ডিভাইডেড, মানে এই ভূমিটা, এই ইন্ডিয়ার যে ভূমিটা, পুরা ইন্ডিয়া দেশটি, উপমহাদেশটি কি হয়েছিল? ডিভাইডেড হয়ে গিয়েছিল বা বিভক্ত হয়ে গিয়েছিল। এবং বিভক্তির পরে কি হয়? বিভক্তির পরে হয় অ্যান্ড ইট ওয়াজ দ্য লাস্ট ডেজ অফ মুঘল রুল অফ ইন ইন্ডিয়া, এটা মুঘল শাসনের কি সর্বশেষ যে পর্যায়টা ছিল আর কি তখন, বা মুঘল সাম্রাজ্য তখন শেষ হয়ে যাওয়ার পথে, সমাপ্তির পথে, ঠিক তখনই কি হয়? সো দ্য ইউরোপিয়ান পাওয়ার্স বিকেম গেট দ্য কন্ট্রোল ওভার ইন্ডিয়া, এবং তখন কি ইউরোপিয়ান শক্তিটা কি হয়? তখন তাদের উপর মাথা চেড়ে বসে আর কি, তখন মুঘলদেরকে ইউরোপিয়ানরা হারিয়ে ইউরোপিয়ানরা রাজত্ব নিয়ে নেয়। এটাই তাদের একটা পলিটিক্যাল অপরচুনিটি ছিল। এখন আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্নে বলা হচ্ছে হাউ ডিড দ্য ইউরোপিয়ানস এস্টাবলিশ দেয়ার রিজিওনাল স্টেট ইন ইন্ডিয়া, ইউরোপিয়ানরা কীভাবে, হাউ ডিড দ্য ইউরোপিয়ানস এস্টাবলিশ দ্য রিজিওনাল স্টেট, তাদের যে আঞ্চলিক প্রদেশগুলো তারা কীভাবে সেখানে প্রতিষ্ঠিত করেছিল ভারতে ইউরোপিয়ানরা? দেখো উত্তরটা এরকম হবে, আফটার কামিং টু ইন্ডিয়া ইউরোপিয়ানস ডিসইন্টিগ্রেটেড দ্য মুঘল এম্পায়ার, ঠিক আছে, অ্যান্ড দাস এস্টাবলিশ দেয়ার রিজিওনাল স্টেট, তারা ইউরোপিয়ানদেরকে কী করে? ডিসইন্টিগ্রেট করে, তারা মুঘলদেরকে কী করে? মুঘল সম্রাটকে কী করে? তারা পরাজিত করে, এবং এভাবে তারা কী করে? তাদের নিজস্ব যেই রিজিওনাল স্টেটটা প্রতিষ্ঠা করে। ওকে, ডিস্টিংগুইশ দ্য হিস্টোরিক্যাল সাইটস ফ্রম দ্য ফিজিক্যাল ফিচার্স মেনশন ইন দ্য টেক্সট, এখানে ডিস্টিংগুইশ বা পার্থক্য করতে বলা হচ্ছে কাদের মধ্যে? হিস্টোরিক্যাল সাইটস,
ঐতিহাসিক যে দর্শনীয় স্থানগুলো আছে ফ্রম দ্য ফিজিক্যাল ফিচার্স, তাদের যে শারীরিক বৈশিষ্ট্যগুলা মানে যে তোমার অভ্যন্তরীণ যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে মেনশন করে আলোচ্য উদ্দীপকের উপর ভিত্তি করে এগুলা তোমাকে কি করতে বলা হচ্ছে, ডিস্টিংগুইশ করতে বলা হচ্ছে বা এগুলোর পার্থক্য দেখাতে বলা হচ্ছে। তো দেখো উত্তরটা এরকম হতে পারে। তো দেখো আমাদের এখানে প্রশ্নে আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছিল যে পার্থক্যগুলো মানুষের তৈরি যেই দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো এবং তোমার প্রাকৃতিক যেগুলা সেগুলোর কি পার্থক্যটা আছে। পার্থক্যটা হলো মানুষের তৈরি যেগুলো সেগুলোর নাম আমি এখানে উল্লেখ করে দিলাম। তাজমহল, ফতেহপুর সিক্রি, কুতুব মিনার, দ্য রেড ফোর্ট, এগুলা কি, এগুলো মানুষের তৈরি ছিল, মানুষের তৈরি দর্শনীয় স্থান। আর যেগুলো আছে পাশাপাশি মাউন্টেন বা পর্বতসমূহ, ভ্যালি উপত্যকা, লেক, ঠিক আছে, হ্রদ এবং আরও আছে কেভ, গুহা, এগুলা সবই কি হয়, এগুলো কিন্তু ফিজিক্যাল পার্ট অফ ইন্ডিয়া। এই হলো তোমার ডিস্টিংশন একটা বা পার্থক্য, ডিস্টিংগুইশ করতে বলা হচ্ছে, আমরা ডিস্টিংশনটা দেখিয়ে দিয়েছি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখো কি বলা হচ্ছে, হোয়াই ডিড ওয়ারেন হেস্টিংস বিকাম দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। কখন ওয়ারেন হেস্টিংস কখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হন, কখন গভর্নর জেনারেল হন ভারতের, একটু দেখি। দেখো এখানে জানতে চাওয়া হচ্ছিল কখন ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন। উত্তরটা এরকম, ইন দ্য ওয়ার অফ সুপ্রিমেসি, প্রাধান্য বিস্তারে বা আধিপত্য বিস্তারের যে যুদ্ধ, ওই যুদ্ধে ইংলিশ ওয়ার ভিক্টোরিয়াস, ইংলিশ জাতিটা কি হয়, জয়ী হয় বা জয়লাভ করেছিল। হেন্স তথাপি ওয়ারেন হেস্টিংস বিকেম দ্য ফার্স্ট গভর্নর অফ ইন্ডিয়া, এবং এভাবে কি হয়, এভাবেই ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন ভারতের। ওকে, আমাদের প্রশ্নোত্তর পর্বটা শেষ হয়ে গেল এবং লাস্টের যে কোশ্চেনটা, এই প্রশ্নের উত্তর তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবে উত্তরটা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই তোমরা বলবে। আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পেরেছো এবং পুরো লেসনটা তোমাদের আয়ত্তে চলে এসেছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবে। আজকের পর্ব এখানে শেষ করতে হচ্ছে, আগামী পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, খোদা হাফেজ।